হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে আমরা সিটিজেনশিপ চ্যাপ্টারটা পড়ব। তো সিটিজেনশিপ চ্যাপ্টারটা আমরা দুটো ভাগে করব। আজকে যে ভাগটা সেটা হচ্ছে পার্ট ওয়ান। এটা পার্ট ওয়ানে সিটিজেনশিপ আছে এরকমটা নয়, কিন্তু এটা ভিডিওর পার্ট ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও এবং দুদিন পরে আবার পার্ট টু ভিডিও এসে যাবে। তো সিটিজেনশিপ চ্যাপ্টারে আমরা অ্যাকচুয়ালি কী পড়ব, আমরা এখানে দেখছি যে সিটিজেনশিপ, হ্যাঁ, সিটিজেন্স অ্যান্ড এলিয়েন্স সম্পর্কে পড়ব। কারা সিটিজেন্স, কারা এলিয়েন্স, তাদের কী রাইটস, কোন কোন রাইটগুলো শুধুমাত্র সিটিজেনদের জন্য সেটা পড়ব। আবার কিছু কিছু এমন রাইট আছে যেগুলো সিটিজেনরা আবার ফ্রেন্ডলি এলিয়েন যারা আছে দুজনেই ভোগ করে থাকে, তো সেটাও আমরা দেখব। কনস্টিটিউশনাল প্রভিশন, ঠিক আছে, সিটিজেনশিপ সম্পর্কিত কনস্টিটিউশনাল কী প্রভিশন রয়েছে সেটা দেখব। তারপর হচ্ছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955-তে কি না অ্যাকুইজিশন আর লস, সিটিজেনশিপে যে লাভ করা বা সিটিজেনশিপ হারানো সে সম্পর্কিত যে আলোচনা করা আছে সেগুলো আমরা দেখব, কয়টি প্রক্রিয়া আছে। আর তাছাড়া হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ আমরা দেখব, এবং পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এবং নন রেসিডেন্ট ইন্ডিয়ান, এই টার্মগুলো সম্পর্কে আমরা দেখব। তার সাথে সাথে আমরা আর দুই একটা পয়েন্ট দেখব, যেমন হচ্ছে 2019-এ যে সিএএটা নিয়ে এসেছিল সেটা সম্পর্কে আমরা দেখব, এবং আরও ছোটোখাটো একটু জিনিস আমরা দেখব। কিন্তু সিটিজেনশিপ প্রোভাইড করার জন্য দুটো কনসেপ্ট রয়েছে, একটা হচ্ছে জাস সোলি এবং একটা হচ্ছে জাস স্যাঙ্গুইন। এই যে দুটো কনসেপ্ট আমি বললাম সিটিজেনশিপ প্রোভাইড করার জন্য বিভিন্ন দেশ এই দুটো কনসেপ্টকে ফলো করে থাকে না। জাস সোলি অর্থাৎ হলো বাই বার্থ, এবং জাস স্যাঙ্গুইন এই কথাটার অর্থ হলো অ্যাকচুয়ালি ব্লাড রিলেশন, বাই ব্লাড রিলেশন। তো এই দুটো টার্ম শুধুমাত্র আমাদের জেনে রাখলেই হবে। এখন পরবর্তীকালে আমরা যখন প্রশ্ন উত্তর আলোচনা করব তখন এই দুটো টার্ম সম্পর্কে আরও আমরা বিশদে আমরা কোশ্চেন অ্যান্সার সলভ করার মাধ্যমে আবার জানবো। কিন্তু তাহলে আজকের যে আমাদের পড়াটা শুরু করা যাক। কোনো একটা দেশের, ধরে নাও যে কোনো একটা দেশে দুই ধরনের লোক বসবাস করতে পারে। তো আমি এখানে এক্সাম্পল হিসেবে ইন্ডিয়া নিচ্ছি, কারণ আমরা তো ইন্ডিয়ান পলিটি পড়ছি, সেহেতু আমরা ইন্ডিয়া নিলাম। তো ইন্ডিয়াতে দুই ধরনের লোক বসবাস করে, একটা হচ্ছে সিটিজেন এবং আরেকটা হচ্ছে এলিয়েন্স। তাহলে সিটিজেন্স কারা? যারা কিনা ফুল মেম্বার্স অফ ইন্ডিয়ান স্টেট, ভারত যে দেশ, তো ভারত দেশের যারা ফুল মেম্বারশিপ নিয়ে রেখেছে তারা হচ্ছে সিটিজেন্স, এবং তারা সমস্ত রকম কিন্তু সিভিল এবং পলিটিক্যাল রাইট এনজয় করে থাকেন। অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি, সিটিজেনশিপ ব্যতীত যারা ফরেনার, যারা অন্য দেশ থেকে এসে ভারতে বসবাস করছে তাদেরকে আমরা এলিয়েন বলছি। এলিয়েনকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফ্রেন্ডলি এলিয়েন এবং আরেকটা এনিমি এলিয়েন। তো ফ্রেন্ডলি এলিয়েন কাদের বলবো আমরা? না, ফ্রেন্ডলি এলিয়েন হচ্ছে সেই সমস্ত জনগণ যে দেশ থেকে বিলং করে সে দেশের সাথে যদি ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তো সেই দেশের জনগণরা যখন আমাদের দেশে এসে থাকবে, তো সেই দেশের জনগণকে আমরা ফ্রেন্ডলি এলিয়েন বলবো। যেমন এর এক্সাম্পল হচ্ছে রাশিয়া। এরপর এনিমি এলিয়েন, কোনো একটা দেশের সাথে ইন্ডিয়া যদি যুদ্ধে রয়েছে, তো সেই সমস্ত দেশের যে নাগরিক তারা হচ্ছে এনিমি এলিয়েন। যদিও এখন এই মুহূর্তে ইন্ডিয়া কোনো দেশের সাথে ওরকম যুদ্ধে কিন্তু নেই বা যুদ্ধে ইনভলভ নয়, ঠিক আছে? তো এনিমি এলিয়েন যারা থাকে ওরা কিন্তু ফ্রেন্ডলি এলিয়েনরা যতটা রাইট এখানে এনজয় করতে পারে তাদের থেকে কম রাইট কিন্তু পায় এনিমি এলিয়েন। যেমন এনিমি এলিয়েনের ক্ষেত্রে একটা এক্সাম্পল আমরা দেখতে পাই, দে ডু নট এনজয় আর্টিকেল নাম্বার 22। আর্টিকেল নাম্বার 22 কী বলে? আর্টিকেল নাম্বার 22 বলে যে প্রোটেকশন against arrest and detention,
অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। তাহলে সিটিজেন কাদেরকে বললাম এবং এলিয়েন কাদেরকে বললাম সেটা আমরা এখানে বুঝলাম। এরপর আমরা দেখব যে আমাদের যে ভারতীয় নাগরিকরা শুধুমাত্র কিছু ভারতীয় নাগরিকদের জন্য কিন্তু শুধুমাত্র কিছু আর্টিকেল রয়েছে বা কিছু অধিকার রয়েছে, যে অধিকারগুলো শুধুমাত্র ভারতীয় নাগরিকরা লাভ করে থাকে বা এনজয় করে থাকে। তো সেটা আমরা দেখব না। রাইটস দ্যাট আর গিভেন অনলি টু ইন্ডিয়ানস, শুধুমাত্র ভারতীয় যে নাগরিক আছে তাদেরকে যে সমস্ত রাইটগুলো দেওয়া হয়, এক নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আমরা দেখব আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 19, আর্টিকেল 29 এবং আর্টিকেল 30। আর্টিকেল 15 কী বলে? আর্টিকেল 15 বলে যে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন on the 5 certain grounds, on the 5 certain গ্রাউন্ডস। তো এই গ্রাউন্ডসগুলো কি? এই গ্রাউন্ডসগুলো হচ্ছে রিলিজিয়ান, রেস, সেক্স, কাস্ট এবং প্লেস অফ বার্থ। আর্টিকেল 16 ইকুয়ালিটি অফ অপরচুনিটির কথা বলে। আর্টিকেল 19 হচ্ছে ফ্রিডম অফ, এটা হচ্ছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। হ্যাঁ, পাবলিক এমপ্লয়মেন্ট। আর্টিকেল 19 হচ্ছে রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডমের কথা বলে। তো এটা হচ্ছে কালচারাল রাইট, কালচারাল। আর এটা হচ্ছে মাইনরিটিদের জন্য এডুকেশনাল রাইট। এডুকেশনাল রাইট। অতএব আমরা দেখলাম ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে 15, 16, 19, 29, 30 এই রাইটগুলো শুধুমাত্র ভারতীয় নাগরিকরা এনজয় করে থাকেন বা ভারতীয় নাগরিকরা পেয়ে থাকেন। পলিটিক্যাল রাইটসে আমি দুটো দেখব, যে লোকসভাতে এবং স্টেট লেজিসলেটিভ যে অ্যাসেম্বলিতে থাকে, স্টেট লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি, তো সেখানে ভোটাধিকার পান কিন্তু হচ্ছে শুধুমাত্র ভারতীয় যে নাগরিক তারা পান, অন্য কেউ পায় না। আর আমাদের যে পার্লামেন্ট আছে বা স্টেট লেজিসলেচার আছে, সেখানে ভোটে দাঁড়ানোর যে ক্ষমতা, ভোটে কন্টেস্ট করার যে ক্ষমতা, সেটা শুধুমাত্র ভারতীয় নাগরিকরা পেয়ে থাকেন। হোল্ডিং অফ সার্টেন অফিসেস, অর্থাৎ কিছু কিছু এখানে অফিস উল্লেখ করা আছে যে অফিসগুলো শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য রয়েছে। অন্য দেশের কোনো লোক ওই অফিসের যে পদটি কিন্তু ওই পদটির জন্য যোগ্যতা রাখে না। শুধুমাত্র ভারতীয় নাগরিকরা ওই পদটির জন্য যোগ্যতা রাখে। যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটস। তো এই সমস্ত পদগুলিতে শুধুমাত্র ভারতীয় নাগরিকরা যোগ্যতা রাখে এই পদগুলিতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বা এই পদগুলিতে যাওয়ার জন্য। এরপর ভারতীয় নাগরিকরা আমরা দেখলাম যে অনেক রাইট কিন্তু ওরা লাভ করে থাকে বা পেয়ে থাকে। তো রাইটগুলো এনজয় করার সাথে সাথে তাদেরকে কিন্তু কিছু কিন্তু দায়িত্ব পালন করতে হয়। যেমন হচ্ছে পেইং ট্যাক্সেস, রেসপেক্টিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ন্যাশনাল অ্যানথিম, আর হচ্ছে ডিফেন্ডিং দ্য কান্ট্রি, মানে যখন প্রয়োজন হবে তখন কান্ট্রিকে কিন্তু রক্ষাও করতে হবে। আবার অনেক রকম রাইট আছে যেগুলো আবার অনেক রকম ডিউটি আছে যেগুলো আমরা ফান্ডামেন্টাল ডিউটিতে পড়ব। তো ডিউটিগুলো শুধুমাত্র কিন্তু আমাদের যে এখানে নাগরিকদের কিন্তু ফলো করতে হয়। এটা হচ্ছে আমাদের ডিউটি। যেহেতু আমাদেরকে স্টেট অনেকগুলো রাইট দিয়ে রেখেছে, তো শুধুমাত্র রাইট এনজয় করছি আমি, এটা তো ঠিক না। আমি রাইটগুলো এনজয় করার সাথে সাথে আমার দেশের প্রতি যে কর্তব্য, দেশের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্বটাও আমাদেরকে পালন করতে হবে। সেই জন্যই আমাদের কনস্টিটিউশনে কিন্তু ডিউটিটা মেনশনড রয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে যে ইন ইন্ডিয়া সিটিজেনশিপ বাই বার্থ অ্যাজ ওয়েল এজ ন্যাচারালাইজড এলিজিবল ফর দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট। হ্যাঁ, এরপর ধরে নাও যে এ কোনো একটা ব্যক্তি আছে এবং বি একটা ব্যক্তি। এ হচ্ছে বাই বার্থ সিটিজেন, বাই বার্থ
এবং বি হচ্ছে ন্যাচারালাইজড। তো দুজনেই হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন। এক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে কি দেখছি না, ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এই দুটো ব্যক্তি এ এবং বি এই দুটো ব্যক্তি কিন্তু প্রেসিডেন্ট যে পদটি আছে ওই পদটি গ্রহণ করার যোগ্যতা রাখে, ওই পদটিতে তারা যেতে পারেন। কিন্তু ইউএসএতে শুধুমাত্র যে এ ব্যক্তি আছে, যে বাই বার্থ যে সিটিজেনশিপ, এখানে আমি ইউএসএর ক্ষেত্রে এখন কথা বলছি, ইউএসএর জন্য কথাটা বলছি। তো ইউএসএর ক্ষেত্রে কি শুধুমাত্র যে ব্যক্তিটি, মানে এখানে এ বাই বার্থ, সে শুধুমাত্র কিন্তু প্রেসিডেন্ট পদের জন্য যোগ্যতা রাখবে। এ কিন্তু যোগ্যতা রাখে না ইউএসএতে প্রেসিডেন্ট পদ, বা প্রেসিডেন্ট পদের জন্য তিনি কোয়ালিফাই নন। কে না, বি। আমাদের এখানে আমাদের ভারতবর্ষে সিঙ্গেল সিটিজেনশিপ ফলো করা হয়। যেমন সিঙ্গেল সিটিজেনশিপ হচ্ছে ইন্ডিয়া এবং ইংল্যান্ড, এগুলো উদাহরণ। এবং আমরা সিঙ্গেল সিটিজেনশিপের যে কনসেপ্টটা, সেটা ইংল্যান্ড থেকে নিয়ে এসেছি আমাদের কনস্টিটিউশনে। তাছাড়া ডবল সিটিজেনশিপের কথা জানা যায়। ডবল সিটিজেনশিপ কোথায় কোথায় আছে? ইউএসএতে আছে এবং সুইজারল্যান্ডে আছে। এরপর হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশন কী কী রয়েছে এই সিটিজেনশিপ সম্পর্কিত। তো সে সম্পর্কেই আমরা এখানে জানবো। না, আমরা জানি যে এখানে আমাদের সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্ট আছে আমাদের ভারতবর্ষে। এবং সিটিজেনশিপ কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারায় রয়েছে? না, আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 পর্যন্ত সিটিজেনশিপ দেখা যায়, এবং পার্ট 2-তে রয়েছে। অ্যাকচুয়ালি পার্ট 2-তে রয়েছে সিটিজেনশিপ। কিন্তু এই যে আমাদের যে কনস্টিটিউশনাল প্রভিশন, এটা কিন্তু ইলাবোরেট নয়। এই প্রভিশনটা কিন্তু সবার জন্য কথা বলে না। তাহলে এখানে কি লেখা আছে? যে নট ইলাবোরেট, only identifies the person who became citizen at its commencement। অর্থাৎ সংবিধান কার্যকরী হওয়ার সময় যারা যারা এখানে সিটিজেনশিপ পেতে পাওয়ার ইচ্ছুক রেখেছিল বা যারা হয়েছেন, শুধুমাত্র তাদের কথা বলে। এই যে এই পার্টটা বললাম, এইটা আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 বা পার্ট 2 সংবিধানের এই অংশটা। তাহলে আমরা কি দেখছি না, এই যে আমাদের এই যে অংশটা আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 আমাদের সংবিধানে কিন্তু আমাদের ওইটা ডিসকাস করেনি যে আমাদের যে কনস্টিটিউশন রয়েছে, কনস্টিটিউশন কমেন্সমেন্ট হওয়ার পরে কিভাবে কে সিটিজেনশিপ পাবে, কিভাবে সিটিজেনশিপ হারাবে, তো সে সম্পর্কিত কিন্তু কোনো আলোচনা নেই আমাদের কনস্টিটিউশনে। তাহলে সেটাই লেখা আছে, ডাজ নট ডিল উইথ দ্য প্রবলেম অফ অ্যাকুইজিশন অর লস অফ সিটিজেনশিপ আফটার ইটস কমেন্সমেন্ট। অর্থাৎ আমাদের সংবিধান কার্যকরী হওয়ার পর কোনো ব্যক্তি কিভাবে আমাদের দেশের নাগরিকতা পাবে বা নাগরিকতা হারাবে, সে সম্পর্কে কিন্তু কোনো আলোচনা নেই। তো নেই, সেহেতু আর একটা প্রভিশন সেখানে রেখে দিয়েছে যে কিনা তারা কনস্টিটিউশন পার্লামেন্টকে কিন্তু এম্পাওয়ার করেছে ল বানানোর জন্য, সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কিনা 1950 সালে 26 জানুয়ারির পর ভারতের নাগরিকতা গ্রহণ করার ইচ্ছা রাখবেন, তাদের জন্য। তো পার্লামেন্টকে যেহেতু এম্পাওয়ার করা হয়েছে, তো পার্লামেন্ট 1955 সালে ল নিয়ে আসে, যেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এই অ্যাক্টটা কিন্তু অনেকবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, যেমন 1986 সালে, 1992 সালে, 2003-এ হয়েছে, 2005-এ হয়েছে, 2015-তে হয়েছে এবং সম্প্রতি 2019-এ হয়েছে। আমরা 2019-এর যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেটা আমরা দেখব পরে, ঠিক আছে? আমরা এই ভিডিওতেই দেখব পরের পার্টে। তো এগুলো আমরা দেখব কিন্তু। এরপর আমরা আমাদের সাংবিধানিক যে প্রভিশনগুলো দেওয়া রয়েছে, আমাদের যে কনস্টিটিউশনাল প্রভিশন আর্টিকেল 5 টু আর্টিকেল 11, আমরা এক একটা আর্টিকেল কিন্তু ডিটেলে এখানে আলোচনা করব। আর্টিকেল 5 কি বলে? আর্টিকেল 5 বলে যে সেই সমস্ত ব্যক্তির কথা, সেই সমস্ত ব্যক্তি যারা কিনা সংবিধান কার্যকরী হওয়ার সময় নাগরিকত্ব পেয়েছেন, তো তাদের ক্ষেত্রে কি কন্ডিশন রয়েছে না, কোনো এক ব্যক্তি, ধরে নাও যে একটা ব্যক্তি আছে, তো সে সংবিধান যখন কার্যকরী হচ্ছিল তখন সে ভারতের নাগরিকতা নিতে ইচ্ছুক ছিল। তো তার ক্ষেত্রে কি কন্ডিশন রয়েছে? তার কাছে না, এক নাম্বার হচ্ছে যে তার কাছে ডোমিসাইল থাকতে হবে, এবং এনি ওয়ান অফ দেম, অর্থাৎ এনি ওয়ান অফ দেম মানে
এই যে একটা প্রভিশন, এই যে দুটো প্রভিশন এবং তিনটে প্রভিশন, এই তিনটে প্রভিশনের মধ্যে যে কোনো একটা প্রভিশন ফুলফিল হতে হবে এবং তার সাথে তার কাছে ডোমিসাইল থাকতে হবে। তো এ একটা ব্যক্তি আছে, এর কাছে ডোমিসাইল আছে। তো ধরে নাও যে এ একটা ব্যক্তি যার কাছে ডোমিসাইল আছে ভারতের, তো তাকে কি করতে হবে, তাকে তার যে আর বাকি কন্ডিশনগুলো, এক নাম্বার তাকে, সে যদি ভারতে জন্মে থাকে সেই সময়, তাহলে সে ভারতের নাগরিকতা লাভ করবে। কিন্তু যদি জন্মে না থাকে তাহলে তাহলে যদি তার বাবা মায়ের মধ্যে কোনো একজনের যদি ভারতবর্ষে জন্ম হয়ে থাকে তাহলে তাহলে এটাও গেল। কিন্তু যদি এটাও না হয়ে থাকে তাহলে তাহলে হচ্ছে 5 বছর পর্যন্ত অর্ডিনারিলি এখানে বসবাস করতে হবে না। বিফোর কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন কার্যকরী হওয়ার আগে 5 বছর পর্যন্ত ওকে অর্ডিনারি রেসিডেন্ট হিসেবে এখানে ভারতবর্ষে বসবাস করতে হবে। তাহলে কিন্তু এই যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা সিটিজেনশিপ লাভ করবে। অতএব 5 নম্বর আমি দেখলাম, কোনো এক ব্যক্তি সংবিধান যখন কার্যকরী হয় তখন যদি ভারতের নাগরিক হতে চাইতেন, তাহলে তার কাছে ভারতের ডোমিসাইল থাকতে হবে এবং এই তিনটের মধ্যে একটা প্রয়োজন, হয়তো তাকে ভারতের মধ্যে জন্মগ্রহণ করতে হবে বা তার বাবা মার মধ্যে যে কোনো একজনকে ভারতে জন্মাতে হবে বা জন্ম থাকতে হবে এবং সংবিধান কার্যকরী হওয়ার আগে 5 বছর তাকে ভারতে অর্ডিনারি রেসিডেন্ট হিসেবে বসবাস করতে হবে। তাহলে সেই ব্যক্তি কিন্তু আমাদের এখানে নাগরিকতা পেয়ে থাকবে। এটা কনস্টিটিউশনে বলা ছিল আর্টিকেল 5-এ। আর্টিকেল 6 কি বলে না, কোনো এক ব্যক্তি যদি পাকিস্তান থেকে ভারতে মাইগ্রেশন করে চলে আসে, ঠিক আছে, কোনো এক ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে মাইগ্রেশন করে চলে এসেছিল, তাহলে সেই ব্যক্তি কিন্তু ভারতের নাগরিক হতে চেয়েছিল। তো তার ক্ষেত্রে কি প্রভিশন আছে, তাকে বা তার বাবা মার মধ্যে কোনো একজনকে বা তার গ্র্যান্ড প্যারেন্টসের মধ্যে কোনো একজনকে কিন্তু আনডিভাইডেড ইন্ডিয়ার মধ্যে জন্ম হতে হবে বা জন্মস্থান থাকতে হবে আনডিভাইডেড ইন্ডিয়ার মধ্যে। হয়তো যে ব্যক্তি হতে চাইবে তাকে, কিংবা তার বাবা মায়ের মধ্যে কোনো একজনকে, কিংবা তার যে গ্র্যান্ড প্যারেন্টস আছে, তো তাদের মধ্যে যে কোনো একজনকে আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করতে হবে। তাহলে সেই ব্যক্তি কিন্তু এই আমাদের ভারতীয় নাগরিকতা যে লাভ করার যে সুযোগটা সেটা পেয়ে থাকবে। তো এক্ষেত্রে আর দুটো কন্ডিশন রয়েছে না, কোনো এক ব্যক্তি, যে ব্যক্তি কিনা পাকিস্তান থেকে ভারতে মাইগ্রেট করেছে, পাকিস্তান থেকে ইন্ডিয়াতে মাইগ্রেট করেছে, কিন্তু বিফোর 19 জুলাই, এটা 1900 হবে, 1948, 19 জুলাই 1948। তাহলে এই যে ডেটটা, এই যে দিনটি বললাম, এই দিনটির আগে কিন্তু সে মাইগ্রেশন করেছে। তাহলে এই দিনটির আগে যদি সে ভারতে এসে থাকে এবং এই দিনটির থেকে, এই দিনটির পর দিন থেকে সে যদি অর্ডিনারি রেসিডেন্ট হিসেবে ভারতে বসবাস করে, কবে পর্যন্ত না 26শে জানুয়ারি 1950 পর্যন্ত, তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি ভারতের নাগরিকত্ব লাভ করবে। এবং বলে রাখি, কোনো এক ব্যক্তি যদি ওই যে দিনটা বললাম 19 জুলাই 1948, এই দিনটিতে বা এই দিনটির পরে যদি ভারতে মাইগ্রেট করে এসে থাকে, তাহলে তাকে কিন্তু এই যে তার রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার আগে কিন্তু তাকে 6 মাস এখানে অর্ডিনারিলি বা একদম স্থায়ীভাবে এখানে বসবাস করতে হবে ভারতবর্ষে। তাহলে কিন্তু সেই ব্যক্তি আমাদের এখানের নাগরিকত্ব লাভ করবে। হ্যাঁ, এই দিনটা সম্পর্কে বলে রাখি যে 19 জুলাই 1948 দিনটি ইম্পর্ট্যান্ট কেন, কারণ এই সময় পারমিট সিস্টেম চালু হয়েছিল। আর্টিকেল নাম্বার 7 কি বলে না, কোনো এক ব্যক্তি হচ্ছে ইন্ডিয়া থেকে পাকিস্তান কিন্তু চলে গেছিলো কবে না আফটার 1 মার্চ 1947। তাহলে এই দিনটি ইম্পর্ট্যান্ট হচ্ছে, এই দিনটিতে আমাদের ইন্ডিয়া যে ডিভাইড হবে, তো ইন্ডিয়া যে পার্টিশন হবে, সেই পার্টিশনটা কিন্তু ফাইনালাইজড এই দিনটিতে হয়েছিল। তো সেই জন্য এই দিনটি এখানে ইম্পর্ট্যান্ট। তো কোনো এক ব্যক্তি ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে গিয়েছিল 1 মার্চ 1947-এর পরে এবং পাকিস্তান থেকে আবার রিসেটেলমেন্টের জন্য ইন্ডিয়াতে চলে আসে। তাহলে তার ক্ষেত্রে কি প্রভিশন রয়েছে, তার ক্ষেত্রে প্রভিশন হয়েছে যে রেজিস্ট্রেশন করার আগে 6 মাস কিন্তু তাকে অর্ডিনারি রেসিডেন্ট হিসেবে ভারতে
বসবাস করতে হবে। অর্ডিনারি রেসিডেন্ট বলতে এখানে কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে হবে সেই সময়টা পর্যন্ত, সেই 6 মাসটা পর্যন্ত তাকে স্থায়ীভাবে বসবাস করতে হবে ভারতে রেজিস্ট্রেশন করার আগে। আর্টিকেল 8 নাম্বার আর্টিকেল কী বলা হয়? 8 নাম্বার আর্টিকেল তাদের কথা বলে যারা কিনা ভারতের বাইরে বসবাস করে, ঠিক আছে। তো এখানে আমরা বলতে পারি যে ওসিআইরা, ঠিক আছে। তো তারা যেমন ভারতের বাইরে বসবাস করে, তারা যদি ভারতের সিটিজেনশিপ চায় তাদের ক্ষেত্রে কী প্রভিশন রয়েছে সেটা আর্টিকেল 8 নাম্বারে মেনশন রয়েছে। তো এক্ষেত্রে কোনো এক ব্যক্তি যদি ভারতের বাইরে বসবাস করছে, ঠিক আছে, ভারতের বাইরে বসবাস করছে এবং সে ভারতের নাগরিকত্ব চাইছে, তাহলে তার ক্ষেত্রে কী কী প্রভিশন রয়েছে? তাকে কিংবা আইদার অফ হিজ প্যারেন্টস, তার বাবা মার মধ্যে কোনো একজনকে, বা আইদার অফ হিজ গ্র্যান্ড প্যারেন্টস, তার দাদু দিদার মধ্যে কোনো একজনকে কিন্তু আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে থাকতে হবে, বা তাদের যে জন্মস্থান সেটা আনডিভাইডেড ইন্ডিয়াতে হতে হবে। তাহলে সে এখানে যে নাগরিকত্ব লাভ করার জন্য যোগ্যতা রাখবে। তো কোনো এক ব্যক্তি বাইরে বসবাস করছে এবং এটাও ফুলফিল করছে, তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে ওখানে যে এমবেসি আছে, ওই যে মানে যে ব্যক্তি, ধরে নাও যে এখানে এ ব্যক্তি, তো এ ব্যক্তি কোনো একটি দেশে বসবাস করছে, তো সেই দেশে যে এমবেসি আছে এবং সেই এমবেসিতে যে ইন্ডিয়ান যে ডিপ্লোমেটস আছে তাদের কাছে, বা হচ্ছে কনসুলার রিপ্রেজেন্টেটিভস অফ ইন্ডিয়া, তাদের কাছে কিন্তু তাকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন করতে হবে। তো এই যে প্রভিশনটা আছে, এই প্রভিশনের দ্বারাই ওসিআইরা হচ্ছে নাগরিকত্ব পেয়ে থাকেন। আর্টিকেল নাম্বার 9 বলা হচ্ছে যে এনি পারসন ক্যান নট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া ইফ হি ভলেন্টারিলি অ্যাকুয়ার ফরেন সিটিজেনশিপ। অর্থাৎ কোনো এক ব্যক্তি আছে এ, সে জেড একটা কান্ট্রি আছে এবং আমাদের ইন্ডিয়া এখানে, ঠিক আছে। তো সে ভলেন্টারিলি জেড যে কান্ট্রি আছে তার সিটিজেনশিপ নিয়েছে। তো এক্ষেত্রে কিন্তু এ আর ইন্ডিয়ার সিটিজেনশিপ পাবে না, এখানে সেটাই বলা আছে। এনি পারসন ক্যান নট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া ইফ হি ভলেন্টারিলি অ্যাকুয়ার ফরেন সিটিজেনশিপ। অর্থাৎ সে যদি স্বইচ্ছায় কোনো বাইরের দেশের সিটিজেনশিপ নাগরিকত্ব গ্রহণ করে থাকে, নাগরিক হয়ে থাকেন অন্য কোনো দেশের, তাহলে কিন্তু সে ভারতের যে নাগরিকত্ব সেটা লাভ করবে না। আর্টিকেল নাম্বার 10 বলা হচ্ছে ওয়ান্স এ সিটিজেন অলওয়েজ এ সিটিজেন। এই কথাটির অর্থ কী? এই কথাটির অর্থ হলো কোনো এক ব্যক্তি এসেছে ভারতে এবং সিটিজেনশিপ পেয়ে গেছে, তো তাকে বারবার, সিটিজেনশিপ অ্যাক্ট আমরা জানি যে বারবার অ্যামেন্ডমেন্ট হতে থাকে, ঠিক আছে। তো প্রত্যেকবার অ্যামেন্ডমেন্টের জন্য বা কোনো গভর্নমেন্ট অন্য কোনো নির্দেশ জারি করেছে, তো প্রত্যেকবার কিন্তু এটার জন্য তাকে রিনিউ করার কোনো রকম কোনো এখানে প্রভিশন নেই। তাহলে বারবার তাকে রিনিউ করতে হচ্ছে না। কোনো যদি এখানে অল্টার করে দেওয়া হচ্ছে, আমাদের সিটিজেনশিপ অ্যাক্টে যদি কোনো কিছু অন্য নিয়ম নিয়ে আসে, তাহলেও কিন্তু তাকে পুনরায় আবার আবেদন করতে হচ্ছে না। তো একবার যে সে সিটিজেনশিপ হয়ে আছে, সে হচ্ছে পুরো কিন্তু তার জীবন লাইফ টাইমের জন্য সে ভারতের নাগরিক। কিন্তু এখানে বলে রাখি, নাগরিক লস হওয়ারও কিন্তু অনেকগুলো প্রভিশন রয়েছে, 3টে প্রভিশন রয়েছে। সে যদি কোনো সেরকম কাজে লিপ্ত হয়ে থাকে যেগুলো আমাদের সংবিধানে, বা হচ্ছে সংবিধানের না, আমাদের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে 1955-এ, সেখানে যে প্রভিশনগুলো মেনশন আছে, সেই প্রভিশনগুলোর আন্ডারে যদি তার যে কর্মটা, তার যে কাজটা, তার যে ভুলভাল যে কাজটা করেছে সেটা যদি আসে, তাহলে কিন্তু তার সিটিজেনশিপ লস হয়ে যাবে। আর্টিকেল 11-তে বলা হচ্ছে যে এম্পাওয়ার্ড পার্লামেন্ট টু মেক লস ফর অ্যাকুইজিশন অ্যান্ড টার্মিনেশন অফ সিটিজেনশিপ আফটার 26 জানুয়ারি 1950। তাহলে এটা আমি আগেই বললাম যে সেক্ষেত্রে আমাদের যেহেতু কনস্টিটিউশনের মধ্যে যে প্রভিশনগুলো দেওয়া আছে, সেই প্রভিশনটা কিন্তু ইলাবোরেট নয়। শুধুমাত্র 26শে জানুয়ারি 1950 সাল পর্যন্ত, 1950-এ যারা সিটিজেনশিপ গ্রহণ করেছে এখানে, শুধুমাত্র তাদের যে তারা কিভাবে পাবে, কিভাবে তারা পাবে না, সে সম্পর্কিত আলোচনা আছে আমাদের সংবিধানে। এবং পরবর্তীকালে এই যে দিনটি, এই দিনটির পরে কোনো এক ব্যক্তি কিভাবে এখানে নাগরিকত্ব পাবে, বা তার নাগরিকত্ব হারিয়ে যাওয়ার কি কি প্রভিশন, সমস্ত কিছু কিন্তু এই সমস্ত নিয়মকানুন তৈরি করার জন্য কিন্তু পার্লামেন্টকে এম্পাওয়ার করেছে আর্টিকেল নাম্বার 11। থ্যাংক ইউ।